হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডির জন্য ম্যাথ ক্লাস করাবো। এই চ্যানেলে আপনি রেগুলার আপডেট পেয়ে যাবেন ম্যাথ এবং রিজনিং এর। পুরো আপনার এক্সাম পর্যন্ত 100% প্রিপারেশন করাবো ম্যাথ এবং রিজনিং এর। দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, একটি শাড়ির অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের 3 গুণ হলে 20% লাভের জন্য কত ছাড় দিতে হবে। কোনো একটা শাড়ি আছে, অঙ্কিত মূল্য মানে এমআরপি, যেটা মার্কেট প্রাইস থাকে। ওকে, তার কস্ট মূল্য, ক্রয় মূল্য মানে আমার কস্ট প্রাইস। সাপোজ আমি ধরে নিই কস্ট প্রাইস কত, 100 টাকা। তাহলে এমআরপি কত হবে? এখানে এমআরপিটা হবে 300 টাকা। কেন 300 টাকা কইছে? বলা হয়েছে কি, যে অঙ্কিত মূল্যটা আছে তার ক্রয় মূল্যের 3 গুণ। ওকে, তাহলে আমি ক্রয় মূল্য 100 টাকা নিলে এমআরপি হবে 300 টাকা। বললো 20% লাভের জন্য কত টাকা ছাড় দিতে হবে। তো আমার লাভ যদি 20% হয়, তাহলে 100 টাকার মধ্যে 20% কত? 20 টাকা। কারণ 100 টাকার মধ্যে যত পার্সেন্ট কত টাকাই হয়। এই যে 100 টাকার মধ্যে 20% যদি বাইর করি, 20/100, বাইর করা মানে 20/100। ওকে, তো দুটা শূন্য কাটা মানে 20। তাহলে আমি যদি 20% লাভ করি, তার মানে 20 টাকা লাভ হবো। তাহলে 100 টাকার মধ্যে আমার কত বিক্রি করতে লাগবো? 120 টাকাতে বিক্রি করতে লাগবো। অরিজিনাল এমআরপি কত আছে? 300 টাকা। তাহলে আমার 20% লাভের জন্য কত ছাড় দিতে লাগবো? 120 টাকা বিক্রি করলে 180 টাকা ছাড় দিতে লাগবো, ডিসকাউন্ট দিতে লাগবো। তো এখানে জিজ্ঞাসা করছে 20% লাভের জন্য কত ছাড় দিতে হবে, 180 টাকা। ওকে, তো কত পার্সেন্ট জিজ্ঞাসা করছিল। তো কত পার্সেন্ট হবে, আমি যখন পার্সেন্ট বার করব, আমার কত পার্সেন্ট? 180 কতর মধ্যে? 300-র মধ্যে। ওকে, কারণ এমআরপি 300 টাকা, 300-র মধ্যে 180 টাকা ছাড় দিতে লাগবে। তো যত টাকা আপনি পার্সেন্ট বার করবেন কতর মধ্যে, ইন্টু 100। ওকে, এই দুইটা শূন্য দুইটা শূন্য ক্যান্সেল, 3 দিয়া 318, একটা শূন্য, তার মানে 60% যদি ডিসকাউন্ট দিই তাহলে আমার 20% লাভ হবে। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। 154, 154টি কলম এ বি সি ডি এর মধ্যে 2:3:4:5 এর মধ্যে বিতরণ করতে হবে, মানে এই অনুপাতে তাদের মধ্যে ভাগ করতে হবে। কিন্তু ভুলবশত যদি কলম বিতরণের অনুপাত এটা হয়ে যায় 1/2:1/3:1/4, এই অনুপাতটা হয়ে যায়, তাহলে এ দ্বারা প্রাপ্ত কলম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। অরিজিনালি তাদের ভাগ করতে লাগছিল এই অনুপাতে 2:3:4:5 কিন্তু ভাগটা হয়ে গেছে 1/2, 1/3, 1/4, 1/5। তাহলে এই যে এর দ্বারা পার্থক্য কত হয়েছে সেটা বের করতে দিছে। তো এখানে এর ভাগ কত? এই প্রথমটা 2, টোটাল কত? 2 3 5, 5 4 9, 9 আর 5 14, টোটাল 14-র মধ্যে 14-এর মধ্যে এর ভাগ কত? 2। মানে প্রথমটার মধ্যে অরিজিনালি এর ভাগ কত হইব? টোটাল 14-এর মধ্যে এর ভাগ 2 ইন্টু টোটালটা আমার কলম কয়টা? 154। ওকে, আমি 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, এটাও 7 দুগুণে 14, 1 থাকে 14, 7 দুগুণে 14, 2 দিয়ে এই 2 ক্যান্সেল, তাহলে কত? 22। তাহলে অরিজিনালি কলম এর কত? 22টা পাইতো, কিন্তু যখন এটা ভুল হয়েছে তো এখানে এ কতটা পাবে। তো এই ধরনের অনুপাত থাকলে আপনার ডাইরেক্ট বাইর করতে প্রবলেম হবো, তো এটা নর্মাল অনুপাতে বানাই নেন। কিভাবে বানাবেন? এই যে অনুপাতটা এটা আছে 1/2:1/3:1/4:1/5, বাট এইভাবে যদি অনুপাতে দেওয়া থাকে তাহলে আপনি ডাইরেক্ট বাইর করে নিতে পারেন, কিন্তু এইভাবে থাকলে প্রবলেম হবে। তো এইভাবে ভগ্নাংশের অনুপাতটারে আমি নর্মাল অনুপাতে বানাবো। তো বানানোর জন্য কি করবেন, এমন একটা সংখ্যা দিয়ে পূরণ করবেন যাতে সবগুলা দিয়ে ভাগ যায়। ওই সংখ্যাটা কি হয়? লসাগু হয়, মানে এলসিএম। এই যে 2 3 4 5 এর লসাগু। লসাগু বাইর করার রুল কি? অ্যাটলিস্ট দুইটারে যাইতে লাগবো ভাগ। তো এখানে 2 দিয়া যাবো দুইটারে, এই যে 2 একে 2, এটারে যাবে না, 2 2 4, 5 2 10, আর তো যাবে না দুইটারে। তো সব পূরণ, 3 2 6, 6 2 12, 5 12 60, তার মানে লসাগু কত? 60। 60 দিয়া সবগুলার পূরণ করুন, কারণ 60 দিয়া যদি এটারে পূরণ করি তাহলে এই যে 1/2 × 60 কত হবে? 30 দুগুণে 60, তার মানে 30, মানে 2 দিয়া ভাগ আর কি। তো 60 দিয়া যদি সবগুলারে আমি পূরণ করি তাহলে এটা 2 দিয়া ভাগ, 30 দুগুণ মানে এটা 30, এটা 3 দিয়া ভাগ, 3 20 60, এটা 4 দিয়া ভাগ, 4 15 60, এটা 5 দিয়া ভাগ, 5 দিয়ে এটার মধ্যে কয়বার যাও? 5 12 60। তাহলে এই অনুপাতটা, মানে নর্মাল ভগ্নাংশের অনুপাতটারে এটা বানায় নিছি। তো এইখানে এর ভাগ কত? 30, এখানে এর ভাগ 30,
আর টোটাল কত 30 20 50 50 হলে 65 65 77 টোটাল কত 77 77। এই যে 77 এর মধ্যে 30 হচ্ছে এর ভাগ। আমি যদি এটা ভাগ করি, ওকে, টোটাল কতটা কলম 154। যখন কোনো একটা সংখ্যার আপনি অনুপাত মানে কোন একজনের ভাগটা বের করবেন তো ওটা পূরণ হবো। আমি 154 এর ভাগ বের করতেছি, কত এর ভাগ 30, টোটাল 77 ভাগের। ওকে, তো 7 দিয়ে এটা যাবে 7 11 77, 7 দিয়ে এটাকে যাবে 7 দুগুণে 14, 1 থাকে 14, 7 দুগুণে 14, আবার 11 দিয়ে যাবে 11 দুগুণে 22, 2 আর 30 পূরণ করলে কত 60। তাহলে অরিজিনালি পেতে লাগছিল ও 22টা, কিন্তু ও পাইছে কত 60টা। তো পার্থক্যটা কত এখানে 60 মাইনাস 22 কত হবে, আমি 38 বিয়োগ করলে 60 থেকে 22 গেলে 38। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন। সিলিন্ডার কিরকম হয়, এই যে ব্যালন যেটা বাংলাতে বলে, ব্যালন বা সিলিন্ডার, ইংলিশে সিলিন্ডার হয়। ওকে, তো এটা একটা ব্যালন আছে, ব্যালনের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ এই যে এই জায়গাটা ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে 7 সেন্টিমিটার, ক্লিয়ার। আর তার আয়তন দেওয়া আছে 462 মিটার কিউব, মানে ভলিউম যেটা সেটা দেওয়া আছে 462 মিটার কিউব। বললো এখানে তাহলে সিলিন্ডারের মোট পৃষ্ঠকালি নির্ণয় করো। তো প্রথমে এখানে মোট পৃষ্ঠকালির জন্য আমার ফর্মুলা কি, মোট পৃষ্ঠকালি মানে দেখুন সিলিন্ডারের এই সাইডটা আছে, লগে এই জায়গাগুলো আছে। তো নর্মালি মোট পৃষ্ঠকালির ফর্মুলা হয়েছে সিলিন্ডারের 2 পাই আর আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, এটা হচ্ছে মোট পৃষ্ঠকালি। আর যদি শুধু সাইডের মানে বক্রপৃষ্ঠে বলে, মানে উপরের গুলা নাই, এই জায়গাগুলা খোলা, তো ফর্মুলা হয়েছে পাই আর স্কোয়ার, সরি 2 পাই আর এইচ, ফর্মুলা 2 পাই আর এইচ। যখন শুধু সাইডেরটা বক্রপৃষ্ঠের কালি বলে তখন 2 পাই আর এস, আর যদি সম্পূর্ণ পৃষ্ঠকালি তো 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এস। তো এখানে এস লাগবো, তো এসটা তো নাই কোশ্চেনে, তো এসটা আমার ভলিউম থেকে বাইর করতে লাগবো। ভলিউমের ফর্মুলা কি সিলিন্ডারের পাই আর স্কোয়ার এইচ, ওকে, ইকুয়াল টু এখানে 462 দেওয়া আছে। পাইয়ের মান কত 22/7। নর্মালি আপনার পাইয়ের মান যদি দেওয়া না থাকে তো পাইয়ের মান 22/7 হয়, ইন্টু আর 7, কিন্তু কয়বার স্কোয়ার আছে তো দুইবার পূরণ, 7 × 7 ইন্টু এসটা 9 ইকুয়াল টু 462। এবার দেখুন এগুলা যেগুলো উপরে আছে উপরে ক্যান্সেল করতে পারি আমি, এই 7 দিয়ে এই 7 ক্যান্সেল, এই 7 দিয়ে এটারে ভাগ করা যায়, কত 6 7 42, এখানে 4 থাকে আবার 42, 6 7 42, এটা দিয়া 11 দিয়ে কাটা যায়, 11 দুগুণে 22, 11 দিয়া 6 11 66, আবার 2 দিয়ে এটারে কাটা যায় 3 বার। ওকে, তাহলে এসটা যেটা পাইছি এস ইকুয়াল টু এখানে কত 3। তো উচ্চতা পেয়ে গেছি, এবার আমার কি লাগে সম্পূর্ণ মোট পৃষ্ঠকালি বের করতে দিচ্ছে। তো মোট পৃষ্ঠকালির ফর্মুলা এটা 2 পাই আর আর এখানে আর প্লাস এস। ওকে, তো 2 পাইয়ের মান কত 22/7 ইন্টু আর কত 7 আর ব্র্যাকেটে 7 প্লাস এসটা 3, এই 7 আর 7 ক্যান্সেল, তাহলে এখানে 22 দুগুণে কত 44 আর ইন্টু 3 এর সাথে যোগ মানে 10, তো এটা পূরণ করলে হবে 4 4 আর একটা 0 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, কালি যেটা হয় সেটা হয় স্কোয়ারে, আর আয়তন যেটা সেটা হয় মিটার কিউবে। তাহলে এখানে অপশন নাম্বার ডি কারেক্ট, 440 মিটার কিউব। ওকে, অ্যাকচুয়ালি মিটার কিউব না, এগুলো সব স্কোয়ার, আমি ভুলে মিটার কিউব দিয়ে দিয়েছি, স্কোয়ার হয়, কালি সবসময় স্কোয়ার হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 15 বছরের সরল সুদে যদি দ্বিগুণ হয়, মানে কোনো একটা মূলধন আছে সাপোজ এক্স, এটা 15 বছর পরে দ্বিগুণ মানে ডবল হয় 2x, তাহলে ইন্টারেস্টটা কত হয়েছে এখানে এক্স হয়েছে, কারণ এক্স এর থেকে 2x হয়েছে, তার মানে আরেকটা ইন্টারেস্ট যেটা হয়েছে মানে 100 টাকা যদি হয় ওটা 200 টাকা হয়ে গেছে 15 বছরে, তাহলে সুদটা কত হয়েছে এখানে 100 টাকা, মানে অরিজিনালটা ডবল হয়েছে। ওকে, তো এখানে এক্স যদি হয় তাহলে x টাকা সুদ হয়েছে। বললো এটা 3 গুণ হতে কতদিন সময় লাগবে, তো দ্বিগুণ যদি হয় মানে 15 বছরে 1 টাকা বাড়ছে, কারণ সরল সুদ কি হয় সুদের উপরে সুদ লাগে না, তাহলে এই সুদের উপরে সুদ লাগবো না, 15 বছর পরে আরো 15 বছরে কি হবো আরো 1 টাকা হবো সুদ। প্রথম 1 টাকা ছিল, এটার মধ্যে 15 বছরে 2x হয়েছে, ওকে, মানে 1 টাকা বাড়ছে,
আমার। তো আরো 15 বছরে কি হবো, এখানে অরিজিনাল সুদের, এখানে তো সুদ আর আসলে মিলাই, কিন্তু অরিজিনাল কত আমার এক্স, পরের 15 বছরে কি হবো আবার এটা ডবল হইব 2x। ওকে, তো এখানেও এক্স টাকা বাড়বো। তার মানে তিনটে, এই যে প্রথম অরিজিনাল এক্স, প্রথম 15 বছরে এক্স টাকা বাড়ছে, 2x হয়েছে, পরের 15 বছরে আবার এক্স টাকা বাড়বো, 3x হবো। তাহলে 3 গুণ হতে কত বছর লাগবো, 30 বছর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, শান্তির 3টি মেয়ে আছে, তাদের গড় বয়স, গড় মানে এভারেজ, এভারেজ 15 বছর করে, চলি তো 15 না, কেউ ছোট কেউ বড়, কিন্তু এভারেজ হিসাব করলে প্রত্যেকজনের 15 বছর। তো একজনের যদি 15 বছর হয়, তিনজনের, শান্তির 3জন মেয়ের কত বছর হবে, 45 বছর, টোটাল 15 বছর করে। ওকে, যদি তিনি 11 বছর বয়সী একটি মেয়েকে দত্তক নেন, পালক নিছে, যেটা দত্তক নিছে, তাহলে নতুন গড়টা কত হবে, এবার গড় বয়স কত হবে 4 জনের। তো এভারেজ প্রথম 3জনের কত, টোটাল 45, নতুন যেটা নিছে তার বয়স কত 11, এবার আমার গড় কতজনের মধ্যে, 4 জনের মধ্যে, কারণ এখানে 3জন আর নতুন যে একজন নিছে তার 11 বছর, 4 জনের মধ্যে গড়। গড় বাইর করার হচ্ছে রুল হচ্ছে কতজন আছে তা কত দিয়ে ভাগ। আমি যদি কই 4 জন, আর 4 জনের বয়সগুলা ধরো একটা 15 বছর, একটা 14 বছর, একটা 11 বছর, যেটাই হোক। তো এখানে তো আমি 3জনের পাইয়ে গেছি 45 বছর, আর একটা 11 বছর যোগ করলে 4 জনের 4 দিয়ে ভাগ। ওকে, তাহলে এটা যোগ করলে কত 56, আর 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 1 থাকে 16, 4 16, 4 4 16। তার মানে গড় বয়স এবার কত, 14 বছর। একজন লোককে যখন দত্তক নিছে তারপরে গড় বয়স হয় 14 বছর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, প্রতি কেজি 25 টাকা দামে চিনিকে, মানে একটা চিনি আছে কোয়ালিটি যা প্রতি কেজি কত 25 টাকা, আর একটা চিনি আছে যেটা প্রতি কেজি 35 টাকার সাথে মিশাল করার পর কি অনুপাতে মেশানোর পর মিশ্রণের দাম প্রতি কেজি 28 টাকা হয়ে যাবে। মানে যে মিশ্রণটা হবে সেটার দাম প্রতি কেজি 28 টাকা হবে যদি দুইটারে একসাথে মিশায় দিই। একটার দাম 25 টাকা কিছু চিনি আছে, 25 টাকার কিছু চিনি আছে, আর 35 টাকার কিছু চিনি আছে, এই দুটোটারে মিক্স করে একটা চিনি বানাই দিছে, আর যেটার দাম কত হবো 28 টাকা এভারেজ। ওকে, তাহলে কি অনুপাতে জিজ্ঞাসা করছে, তো আমি ধরি x:y অনুপাতে আছে, মানে এক্স কেজি আছে, 25 টাকা দামেরটা এক্স কেজি, আর 35 টাকার দামেরটা ওয়াই কেজি আছে। ওকে, তাহলে এখানে আমি 1 কেজি যদি 25 টাকা হয় তাহলে 2 কেজি কত, 2 পূরণ, তাহলে এক্স কেজি কত হবে, এই যে 25 ইন্টু এক্স মানে 25x। সেম 1 কেজি যদি 35 টাকা হয় তাহলে ওয়াই কেজির দাম কত, 35y। ওকে, যেমন 1 কেজি 35 হলে তো 2 কেজির দাম কত, 2 পূরণ, তো ওয়াই কেজির দাম কত, ওয়াই পূরণ। তো টোটাল টাকা ইকুয়াল টু কি হবো, টোটাল টাকা ইকুয়াল টু কি হবো, এবার যখন দোনোটা মিক্স করো তখন কি হবো 28 টাকা করে। এবার ওজন কত, দোনোটা মিলায়া, মানে ওজন চিনি এক্স কেজি আর ওয়াই কেজি দুইটা মিলায়া, এক প্রত্যেকটা, এই যে এক্স আর ওয়াই দোনোটা মিলায় কত 28 টাকা কেজি পার কেজি, মানে টোটাল কেজি কত এক্স প্লাস ওয়াই, কারণ এক্স কেজি 25 টাকা দামি, ওয়াই কেজি 35 টাকা দামি, তো টোটাল কেজি কত হবে এক্স প্লাস ওয়াই, আর প্রত্যেক কেজি কত 28 টাকা। তো এই টাকা আর এই টাকা সমান হতে লাগবো, তবেই সে কন্ডিশনটা মিলবো। ওকে, তো এবার এখান থেকে দেখুন এটা 25x প্লাস 35y ইকুয়াল টু এই 28 দিয়ে দুইটার পূরণ, তার মানে এটা 28x প্লাস 28y। তো এখান থেকে আমার যেহেতু অনুপাতটা লাগে, তো আমি এক্স গুলারে একদিকে নিয়ে যাই, ওয়াই গুলারে একদিকে। তো এখানে এক্স কোনটা বড় আছে, ওয়াইটা বড় আছে। ওকে, বা এক্সটা এদিকে বড়, ওয়াইটা এদিকে বড়, তো ওয়াইটা এখানে থাক 35y মাইনাস এই ওয়াইটা এদিকে নিয়ে আসি 28y ইকুয়াল টু 28x, এই 25টা এক্সটা এদিকে গেলে মাইনাস 25x, মানে যেটা যদি এদিকে প্লাস থাকে ওদিকে গেলে মাইনাস। তাহলে এখানে 35y থেকে 28y গেলে কত হবে 7y ইকুয়াল টু 28 থেকে 25 গেলে 3x। আমার অনুপাতটা লাগে কি x/y, তাহলে এখানে দেখুন আমি এই সাইডেরটা ইকুয়ালে এই সাইডে ঠিক রাখি, এক্স এই ওয়াটাকে এখানে নিয়ে গেলে কি হবে নিচে হবে, তো আর এদিকে কি আছে এখানে 7 আছে, এই 3টা এদিকে নিয়ে আসলে কি হবে নিচে 3 হবে, কারণ আমি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসি আর অনুপাতটা। তাহলে x/y ইকুয়াল টু কত 7/3, মানে অনুপাতে যদি লিখি x:y ইকুয়াল টু কি হবে 7:3। তাহলে কি অনুপাতে আছে চিনিগুলো 7:3 অনুপাতে, অপশন নাম্বার ডি
কারেক্ট। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, চক্রবৃদ্ধি ত্রৈমাসিক বার্ষিক 40% হারে 40,000 টাকায় এক বছরে অর্জিত চক্রবৃদ্ধি সুদ ব্যয় করতে পারবো। টোটাল টাকা আমার মূলধন হচ্ছে 40,000 আর বার্ষিক সুদ হচ্ছে কত 40%, পুরা বছরে 40% ইন্টারেস্ট লাগবো। আর যে চক্রবৃদ্ধি সুদটা আমি কাউন্ট করব কতদিনে করুন, 3 মাস পর পর, ত্রৈমাসিক কথার অর্থ 3 মাস পর পর। তাহলে এক বছরে যেহেতু 12 মাস, তাহলে কয়বার কাউন্ট করুন, 4বার। ওকে, কিন্তু আমার পুরা বছরে 40% ইন্টারেস্ট হইতে লাগবো, তাহলে 4বার যেহেতু কাউন্ট করুন, 4 দিয়ে ভাগ করলে এটা 10%। তাহলে প্রত্যেকবার মানে 3 মাস পর পর আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট লাগবো, 10%। ক্লিয়ার? তো কোনো অ্যামাউন্টে যদি 10% সুদ লাগায়, তো একবার আমি কাউন্ট করলে মানে 3 মাস পরে কত হবো, 110% হবো সুদে আসলে। ওকে, তো সুদে আসলে যদি 110% হয়, এই যে 110% মানে 100, তো এটা মানে কি, একটা শূন্য কাটা 11/10, তার মানে একবারে আমি 11/10 পূরণ যদি করি অরিজিনাল টাকার সাথে, তাহলে সুদে আসলে পাবো। তো টোটাল আমার অ্যামাউন্ট হচ্ছে 40,000। ওকে, 40,000 ইন্টু একবারে কত 11/10 সুদে আসলে। কিন্তু আমার কতবার ক্যালকুলেট করুন, 4বার, তাহলে 4বার পূরণ। এটা সবচেয়ে সিম্পল উপায়, যতবার বাইর করবেন অতবার পূরণ। যদি 3বার লাগে 3বার, 2বার লাগে 2বার পূরণ করেন। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি, এখানে 4টা শূন্য আছে নিচে দেখুন, 4 জায়গায় 4টা শূন্য আর উপরে 4টা শূন্য ক্যান্সেল, বাকি এখানে 4 ইন্টু 11 পূরণ করলে 121, 11 11 121, আবার এই দুটো 11 পূরণ করলে 121। এবার 121 আর এটা যদি আমি পূরণ করি 1 2 1, তাহলে 1 2 1 ইন্টু 2 কে 2, 2 দুগুণে 4, 2 কে 2 ইন্টু আবার 1 2 1, যোগ করলে 1 4 6, এখানে 4 1। ওকে, তার মানে এটা হবে যে 4, তার সাথে আবার এই দুইটা পূরণের সাথে কি আছে, 4 আছে, আমি 4ও পূরণ করে দিই ডাইরেক্ট। 4 একে 4, 4 4 16, হাতে 1 আছে, 4 6 24 25, 2 আছে, 4 4 16 18, 1 আছে, 4 একে 4 5। তাহলে এটা হবে কি টোটাল 5 8 5 6 4। ওকে, তার মানে 58,564 কি সুদে আসলে এক বছর পর। 4বার আমি ক্যালকুলেশন করার পর ত্রৈমাসিক মানে 3 মাস পর পর আমার সুদে আসলে কত হয়েছে, 58,000 এত। কিন্তু আমার শুধু এখানে সুদ জিজ্ঞাসা করছে, সুদে আসলে জিজ্ঞাসা করেনি। তো শুধু সুদ কি হবে, -40,000 বিয়োগ করে দিই, কারণ অরিজিনাল আমার 40,000 ছিল। তো বিয়োগ করলে কত হবে, 18,564 টাকা সুদ। ওকে, তো অপশন নাম্বার ডি কারেক্ট, 18,564 টাকা। এইটা সবচেয়ে সিম্পল উপায় চক্রবৃদ্ধি সুদের। আমি চক্রবৃদ্ধি সুদের একটা আরো অন্য মেথড আছে, ভিডিও বানাবো অন্য একটা, দেখে নিন। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 25% বৃদ্ধি করা হয়, বর্গ কিরকম হয়, যার 4টা বাহু সমান হয়, সেটা হচ্ছে বর্গ। ওকে, এখানে কোনো বাহুর মাপ দেওয়া হয় নাই, জাস্ট বলা হয়েছে যদি বাহুটারে আমি 25% বৃদ্ধি করি, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ, মানে কালি কতটুক বাড়ুন। তো আমি সাপোজ ধরে নিই বাহুটা যেহেতু নাই নিজের থেকে 100, যেটা এমন একটা সংখ্যা ধরবেন যেটা ইজি হয়, পার্সেন্ট বার করতে ইজি হয়। তাহলে 100, এটা হলে 100 সব। তো এটার কালি, প্রথমে কালি কত হবে, এই যে বর্গের কালির ফর্মুলা কি, বাহু ইন্টু বাহু মানে 100 ইন্টু 100। ওকে, তো পূরণ করলে 1 আর 4টা শূন্য মানে 10,000। এবার যদি আমি কালি এটার বাহুটার 25% বাড়াই, তো 100 এর 25% কত, 25। ওকে, এর জন্য আমি শ নিছি, কারণ 100 এর যত পার্সেন্ট বের করবেন অত পার্সেন্টই হয়। তো এটা বাড়াইছি, তাহলে 100-র সাথে আরো 25 বাড়লে 125, তাহলে মানে এবার নতুন বাহুটা যদি 125 হয়, তাহলে এবার কালিটা কি হবে, সেম বাহু ইন্টু বাহু, 125 ইন্টু 125। ওকে, তাহলে এখানে এই যে 125-এর সাথে যদি আমি 125 পূরণ করি, 5 5 25, 5 দুগুণে 10 12, 5 একে 5 6, আর এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5, 2 একে 2 ইন্টু 5 একে 5, 2 একে 2, 1 একে 1, 125। তো এখানে 5 2 5 5 10 16, আর এখানে 5 1। ওকে, তার মানে এই কালিটা কত হবে, 15,625। তো অরিজিনাল কালি কত ছিল, 10,000। নতুন যখন 25% বাড়াইছে তখন কালি হয়েছে 15,000, তো বাড়ছে কতটুকু, এখানে 5,625 বাড়ছে। ওকে, তো এটা পার্সেন্ট বাইর করতে দিচ্ছে কত শতাংশ, তো কত বাড়ছে, 5,625।
শতাংশ বাইর করার রুল কত বাড়ছে আর কতর মধ্যে, 10,000 মধ্যে, কারণ প্রথম 10,000 ছিল, ইন্টু কত পার্সেন্ট যখন বাইর করুম তো 100 পূরণ। ওকে, এই দুইটা শূন্য কাটা, তাহলে এখানে বাকি কি, 100 সাথে একের সাথে দুইটা শূন্য আছে, ভাগ করলে 2 করে আগে দশমিক যাব। যদি নিচে একের সাথে শূন্য থাকে ভাগ করতে সবচেয়ে সিম্পল, যতটা শূন্য থাকবে তত ঘর আগে দশমিক, মানে দশমিকটা এখানে, এই যে এদিক থেকে 2 ঘর আগে দশমিক, তো এত পার্সেন্ট, 56.25%। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, বৃত্ত কিরকম হয়, গোল। তো একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস দেখুন একটা জিনিস, ব্যাস হয়েছে পুরাটা আর ব্যাসার্ধ হয়েছে অর্ধেক। এখানে পুরাটা দেওয়া আছে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। ওকে, তো ব্যাস দেওয়া আছে 70, তাহলে ব্যাসার্ধ কত, তার অর্ধেক 35, আর কত, তার অর্ধেক 35। ওকে, তো ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, মানে কালি বের করতে দিয়েছে, তো বৃত্তের কালির ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার, এর জন্য আমি আর বের করে নিছি। এই জায়গাটাতে ধ্যান দিবেন, কি দেওয়া আছে, ব্যাস না ব্যাসার্ধ, যদি ব্যাস দেওয়া থাকে ব্যাসার্ধ তার অর্ধেক। ওকে, তো এখানে পায়ের মান কত, 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 2 বার পূরণ হবো, 35 ইন্টু 35। তো এখানে 7 দিয়ে এটারে কাটা যায়, 5 7 35, তো এটা যদি আমি পূরণ করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11 ইন্টু কত 35, এটা পূরণ করলে 5 11 55, 5 আছে 3 11 33 38 আর একটা শূন্য, এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো কালি এখানে 3850 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে, যদি একটি সংখ্যা, একটি 9 অঙ্কের সংখ্যা আছে, এই যে বড় 9 অঙ্কের সংখ্যা আছে, যেটা 45 দ্বারা ভাগ যায়, বিভাজ্য হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান কত হবে। দেখুন, ভাগের কোন একটা সংখ্যা ভাগ কত দিয়ে, যেমন যেমন 2 দিয়া 3 দিয়া 4 দিয়া, এই যে ভাগের রুলটা, আমি পুরো একটা কমপ্লিট ভিডিও আছে চ্যানেলে আপলোড, দেখতে পারেন, তখন আপনি শিখে যাবেন যে কোনো 7 দ্বারা এই সংখ্যাটা ভাগ যাবে কিনা দেখে নিতে পারবেন। তখন 45 দ্বারা এই সংখ্যাটা ভাগ যেতে হলে কি হতে লাগবে, কারণ ডাইরেক্ট 45 দ্বারা ভাগ আমরা দেখতে পারবো না, তো 45 দ্বারা ভাগ হলে, কারণ এটা 5 নং 45 হইতেছে, তার মানে এটা 5 দিয়েও ভাগ যেতে লাগবো, 9 দিয়েও ভাগ যেতে লাগবো, তবে এই সংখ্যাটা 45 দিয়া ভাগ যাব। সিম্পল কথা। তো 5 দিয়া যদি ভাগের রুলটা কি, যদি লাস্টে 0 বা 5 থাকে তবেই 5 দিয়া ভাগ যাব। তাহলে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে, এটা 5 দিয়া ভাগ যাইতে হলে কি হতে লাগবো, লাস্টে এই ওয়াই জায়গায় 0 বা 5 হইতে লাগবো। কিন্তু এখানে আমার সর্বোচ্চ মান এই দুটো এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ, তাহলে 0 আর 5 যদি ওয়াই জায়গা হয় তাহলে 5 দিয়ে ভাগ যাব। তা আমি কোনটা নেবো, 5 নেবো, তার মানে ওয়াই ইকুয়াল টু 5, কারণ বড়টা নিতে গেছে সর্বোচ্চ মান। ওকে, তো ওয়াই যদি 5 নিয়ে নিয়ে, যে ওয়াই জায়গাটা 5, ওকে আমি এটা 5 নিয়ে নিছি। তাহলে এবার 9 দিয়ে আবার ভাগের রুল কি, 9 দিয়ে ভাগের রুল হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করবেন, যোগ করার পর যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ। তাহলে আমি যোগ করি, এখানে 5 5 10, 10-এর সাথে 17, 17 আর লগে এক্স যোগ হবো, 17 3 কত 20, 20 আর 6 26, 26-এর সাথে 33, 33 আর 8 41, 41 আর 5 46, 46 আর লগে আর একটা এক্স আছে। এটা কি করতে লাগবো, আমার 9 দিয়া ভাগ যেতে লাগবো, তবে 9 দিয়া ভাগ যাবো। 9 এর ভাগ দেওয়ার রুল কি, যেমন আমি কই 45 9 দিয়া ভাগ যাবো কিনা, এই দুটা যোগ করি, যদি 9 দিয়া ভাগ যায়, যোগ করলে কত 9, 9 9 দিয়া ভাগ যায়, তখন ভাগ যাবো। 9 এর রুল এটাই স্যার, সমস্ত ডিজিট গুলারে যোগ করুন, আর যদি 9 দিয়ে ভাগ যায় তো ভাগ দেব। তো এটা 9 দিয়ে ভাগ যাইতে হলে এখানে এক্স এর জায়গায় কত বসাইতে লাগবো, এখানে 5 নং কত 45, ওকে 45, তো আরো এক থাকে। এবার আমি এক্স এর জায়গায় যদি 8 বসাই, ওকে, তো 8 একে কত 9, তো এখানে 46 আর 8 কত হবে 54 হবে। তার মানে আমি যদি এক্স এর জায়গায় 8 বসাই তাহলে এটা ভাগ যাব। ক্লিয়ার, 6 নং 54, তার মানে এক্স এর ম্যাক্সিমাম করলো কত 8 হইতে পারে, কারণ 8 এর পর 9 তো হইব না, 9 এলে যাব না, তো এক্স এর কত 8। তাহলে এই দুইটার যোগফল সর্বোচ্চ, এই যে 5 আর 8 এর যোগফল কত, 5 আর 8 এর যোগফল কত 13, তাহলে এই দুইটার যোগফল সর্বোচ্চ যোগফল 13 হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এটার মান বাড়বে নির্ণয় করতে বললো, তো কিভাবে, প্রথম দেখুন রুট ওভার ভিতরে এটা আছে, আমরা জানি 64 মানে 8 8 64, কিন্তু যেহেতু দুইটা শূন্য আছে, এই দশমিক আছে 4 ঘর পর, তার মানে আমার 2 ঘর পর দশমিক লাগাইতে লাগবে, যে 8 এখানে একটা দশমিক ইন্টু 8 0 দিয়ে এখানে একটা দশমিক, তবে আমি এই দুটা পূরণ করলে 8 8 64, আর কয় ঘর পর দশমিক, এখানে 2 ঘর এখানে 2 ঘর, টোটাল 4 ঘর পর দশমিক। তার মানে এই যে সংখ্যাটা আছে এটাকে আমি লিখতে পারি
0.08 ইন্টু 0.08, তাহলে রুটে কি হয়, দুটার থেকে একটা বাইরেবো, মানে 0.08টা বাইরেবো। আর এখানে প্লাস কি আছে, এটা আছে, এই যে 0.01 আছে। তো এটা এখানে 0.8 আর এখানে 0.1 যোগ করলে কত হবে, 0.09। এবার এটার উপরে রুট আছে, পুরো হোল রুটটা। 0.09টারে কি লেখা যায়, 3, কারণ তো 9 মানে 3 তিরিকা 9, 3 ইন্টু 3। কিন্তু এখানে 2 ঘর পর দশমিক, তার মানে এখানে 1 ঘর আগে দশমিক, আবার এখানে 1 ঘর আগে দশমিক। ওকে, তাহলে 3 তিরিকা 9, অরিজিনাল প্রোডাক্টে কত, 2 ঘর আগে দশমিক হবো। তো এবার এটা দুইটার থেকে কি হবো, একটা বাইরেবো, মানে 0.3। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বারে 0.3। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই তিনটা সংখ্যার কি বললো, লসাগু বাইর করতে দিতে। তো যখনই ফ্র্যাকশনের লসাগু বাইর করতে দেয়, তো যেটার উপরেরটা থাকবে লসাগু বাইর করতে দিছে, তো উপরেরটার এলসিএম আর নিচের গুলার সংখ্যাগুলার এসসিএফ। ওকে, আর যদি উল্টাটা গসাগু বাইর করতে দিত, তাহলে উপরেরটার গসাগু, মানে যেটা বাইর করতে দিব সেটা উপরে আর অন্যটা নিচে। এবার আরেকটা কন্ডিশন আছে, যখন ফ্র্যাকশনের দিব তো ওইটা সবচেয়ে লোয়েস্ট ফ্র্যাকশন হতে লাগবে, মানে আর যাতে না যায়। যেমন এটা কিন্তু না, এটার আরো আমি ফ্র্যাকশন করতে পারি, ছোট করতে পারি। দুইটি, 2 একে 2, 2 দুগুণে 4। আমি যেটা বাইর করুম সেটা এটার থেকে, যদি এটার থেকে বাইর করেন ভুল হবো। 5/6, কারণ এটার আর কাটাকাটি যাব না, এটারে যাব। 2 টিয়া 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে এটা 5/4। তো আমার যেটা ফ্র্যাকশনটা অ্যান্সারটা বাইর করুম সেটা এইটার থেকে, এই জিনিসটা ধ্যানে রাখবেন। ওকে, লয়েস্ট ফ্র্যাকশন যাতে আর কাটাকাটি না যায়। তো এলসিএম কোনটার হবো, উপরেরটা, এই যে 155 এর এলসিএম, আর এইচসিএফ হচ্ছে নিচেরটা 264, যখন এইভাবে ফ্র্যাকশনের থাকবে। ওকে, তো উপরেরটার এলসিএম বাইর করার, এই যে 155 এর মধ্যে এলসিএম বাইর করার রুট কি, অ্যাটলিস্ট দুইজনেরই গেল আমি ভাঙাবো। তো এখানে 5 দিয়ে দুজনের যাচ্ছে, এই যে দুইটা পাশের, একের তো যাবে না, 5 একে 5, 5 একে 5, 1 হয়ে গেছে। তো এখানে শুধু 5, কারণ বাকি একের সাথে পূরণ করে কোনো লাভ নেই। তাহলে এলসিএম কত, এখানে 5। এবার এইচসিএফটা কি, এইচসিএফ হয়েছে এই যে 264। এই তিনটার মধ্যে আমি এইচসিএফ যখন বাইর করুম, তিনোটারে ভাগ যেতে লাগবো। এই এলসিএম এর ক্ষেত্রে দুইটারে গেলে হবে, কিন্তু এইচসিএফ এর ক্ষেত্রে তিনোটাকে যেতে হবে। তো 2 দিয়ে দেখুন তিনোটাকে যাচ্ছে, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর তো যাবে না তিনোটাকে। তো যতক্ষণ পর্যন্ত তিনোটাকা, যদি আবার যেত আবার করতাম, যতক্ষণ পর্যন্ত তিনোটাকে যাবে সেটাই আমার এইচসিএফ। তো একবার গেছে মানে 2 দিয়া, তো এইচসিএফটা আমার কত, এখানে 2। তাহলে এই যে এইচসিএফ 2, তো অ্যান্সার কত, 5/2, অপশন নাম্বার ডি কারেক্ট। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, এ এবং বি, সরি, এ বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ, মানে এ যে আছে বি থেকে ডবল কাম করে। তো সাপোজ আমি ধরি বি একদিনে একটা কাম করে, তাহলে এ একদিনে কতটা কাম করবে, দুইটা। ক্লিয়ার, কারণ এ বি থেকে ডবল কাম করতে পারে। এবার তারা উভয়ে যদি 21 দিনে একটি কাজ করতে পারে, দুজন মিলে একটা কাজ 21 দিনে শেষ করে, এবার দুজন মিলে একদিনে কতটা কাজ করব, তিনটা, কারণ এ দুইটা কাজ করতে পারে, বি একটা কাজ করতে পারে। তো একদিনে তারা দুজনে তিনটা কাজ করে, তাহলে 21 দিন কাজ করে। তো একদিনে তিনটা হলে 21 দিনে কতটা কাজ করব, 3 একে 3, 3 দুগুণে 6, 63টা কাজ। তাহলে ধরে আমার টোটাল কাজ কত, 63টা। এবার জিজ্ঞাসা করছে তাহলে এ একা কাজ করতে কতদিন সময় লাগবে, জিজ্ঞাসা করছে। তো এ একা টোটাল কাজ হচ্ছে 63টা, আর এ একদিনে কয়টা কাজ করে, দুইটা কাজ করে। তাহলে 63টা কাজ করতে 2 দিয়া ভাগ, কারণ আমি যদি কই একদিনে আমি দুইটা কাজ করি, আমার কাছে 10টা কাজ আছে, তো কতদিন লাগবে, 5 দিন, মানে 10-এর 2 দিয়া ভাগ। তো এখানে 63টা কাজ আছে, 2 দিয়া ভাগ, তো টোটাল 63, 63/2। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একজন মানুষ 1000 টাকায় 200টি কমলা কেনেন, 100 টাকায় কত কমলা বিক্রি করতে পারেন যাতে তার লাভ কত হয়, 25% হয়। তো 25% লাভ লাগে লোকটার, তাহলে 1000 টাকার যদি আমি 25% বার করি, 20/100। ওকে, এখানে দুইটা শূন্য ক্যান্সেল, 25 একে 25, কত, 250 টাকা। তার মানে লোকটার লাভ কত লাগবে, 250 টাকা। তো টোটাল কত টাকা বিক্রি করবে, 1250 টাকা বিক্রি করবে কমলাগুলো, তবে 250 টাকা লাভ হবে। তো 1250 টাকায় যদি 200টা কমলা বিক্রি করে, তো একটা কমলার দাম কত, 200 দিয়ে ভাগ। ওকে, তো এখানে শূন্য শূন্য ক্যান্সেল, 5 দিয়ে এটারে কাটলে 4×5 = 20, 5 দিয়ে এটারে 5 দুগুণে 10, 5×5 = 25। তার মানে একটা কমলার দাম কত, 25/4 টাকা।
এবার একটা কমলার দাম যদি এত টাকা হয়, সাপোজ একটা কমলার দাম যদি 10 টাকা হয়, তো 100 টাকার কতটা কমলা পাবো? 100 10 দিয়ে ভাগ। তো এখানে 10 না, এখানে 25 টাকা। তো 100 টাকার কতটা কমলা পাবো? 100 এটা দিয়ে ভাগ, 25/4 দিয়ে ভাগ। যখনই নিচে ভগ্নাংশ দিয়ে ভাগ হবো, তখন কি হয়, নিচেরটা উল্টা হয়ে যায়, মানে এই 4টা উপরে যাবো আর 25 নিচেই থাকবো। তো এখানে 25 দিয়ে এটারে 4 25, 100, 4 চেরা কত? 16। তার মানে 100 টাকার কতটা কমলা বিক্রি করতে লাগবে লোকটাকে? 16টা। অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে 50 নাম্বার। একটি গাড়ি প্রথম 33 মিনিটে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে চলে। মানে প্রথম যে গাড়িটার স্পিড আছিল সেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। পরের স্পিডটা পরের 33 মিনিটে 70 কিলোমিটার প্রতি ঘন্টা চলে। তাহলে তারপর পুরো যাত্রায় গাড়ির গড় গতি, গড় অ্যাভারেজ স্পিড বাইর করতে দিছে। তো যখনই অ্যাভারেজ স্পিড বাইর করতে দিব আর টাইমটা সেম থাকবো, টাইম ইন্টারভ্যাল প্রথমও 33 মিনিট, পরও 33 মিনিট, টাইম ইন্টারভ্যাল যদি সেম হয় তাহলে সিম্পল দুইটারে যোগ করুন। আর যেহেতু দুইটা কন্ডিশন, 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে এটা যোগ আর ভাগ করলে এখানে কত হবো? 7 6 13 130 ডিভাইড বাই 2, 2 দিয়া 6 দুগুণে 12, 1 থাকে 10, 5 দুগুণে 10 মানে 65। তো কারেক্ট অ্যান্সার 65 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা এভারেজ স্পিড। এটা কখন? যদি টাইমটা থাকে সেম থাকে। আর যদি টাইমটা আলাদা থাকে, যদি সাপোজ প্রথমে 30 মিনিট থাকতো পরে 33 মিনিট, তাহলে কি করবেন? এই যে 30 ইন্টু প্রথমে যে টাইমটা আছে সেটা ইন্টু 60 প্লাস পরের টাইমটা 33 ইন্টু 70। এবার টোটাল টাইম কত আমার? 33 আর 30-এ 63, 63। ওকে, এটা দিয়ে ভাগ করবেন, এভাবে রুল, যদি টাইমটা আলাদা থাকে। আর যেহেতু এখানে টাইমটা সেম, দুটোটা 33 মিনিট, টাইমটা ইন্টারভ্যালটা সেম হয়, তাহলে সিম্পল দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। একজন ব্যক্তি উজানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, উজান মানে দেখুন নদী আছে না, নদীর জল ভাসে। আমরা যদি যেদিক থেকে জল যেমন ডাউনের দিকে নামতেছে এদিকে ডাউন স্ট্রিম কয়, আর এদিকে আপ স্ট্রিম। যে দিক থেকে নামে সেটা হচ্ছে যেদিকে ডাইরেকশনটা ডাউন স্ট্রিম, আর উপর দিকে আপ স্ট্রিম। আমরা নৌকা নিয়ে যখন এই নদীটাতে এদিক দিকে উপর দিকে যাব, এখানে একটা নৌকা আছে, এই নৌকাটা যখন উপর দিকে যাব তখন স্রোতের উল্টা দিকে, তো আমার স্পিডটা কমে যাবে। ওকে, যখন স্রোতের উল্টা দিকে যায় তখন স্পিডটা কমে যায়, আর যখন স্রোতের দিকে যায় তো স্পিড বাইরে যায়। এবার কমে কি হিসাবে? আমার অরিজিনাল যদি আমার নৌকার স্পিড সাপোজ আমি 20 কইছি আর স্রোতের স্পিড 5, তাহলে উল্টা দিকে গেলে 5 মাইনাস হয়ে যাব, মানে 15 হয়ে যাব। আর যদি জলের স্রোতের দিকে যায়, এদিকে যায়, তাহলে উল্টা 5 যোগ হয়ে যাবে, 25 হয়ে যাবে। সিম্পল কথা। তো এখানে বলছি উজানে মানে স্রোতের উল্টা দিকে আমার 20 কিলোমিটার, আর ডাউন স্ট্রিমে কত? 30 কিলোমিটার। ওকে, তো এখানে একটাতে দেখুন 30 হয়েছে, একটা 20 হয়েছে। তার মানে পার্থক্যটা কি? আমার যদি অরিজিনাল আমার নৌকার স্পিডটা কত? 25 ছিল, তবে একদিকে 5 কমছে আর একদিকে কত? 5 বাড়ছে। সিম্পল লজিক, একদিকে 5 কমছে একদিকে 5 বাড়ছে। এই যে যখন আমি স্রোতের এগেনস্টে গেছি উজানের দিকে, তখন কি হয়েছে? এটার থেকে 5 কমছে মানে 20। আর যখন আমি স্রোতের দিকে গেছি তো এটার সাথে 5 যোগ হয়েছে, এটা কত? 30। তবে এই যে ডাউন স্ট্রিমে কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের গতিটা কত? মানে নদীর জলের গতি 5, আর পানির গতি, সরি, স্রোতের গতি স্থির পানিতে মানুষের গতি। তো একজন মানুষের গতি কত? 25। কারণ মানুষটা সাঁতার কাটছে স্রোতের যখন বিপরীত দিকে, তখন তার স্পিড 20 হয়ে গেছে, যখন স্রোতের দিকে 30, মানে স্রোতের গতিটা যোগ হয়েছে। তো মানুষের গতি কত? কত এখানে? 25, আর স্রোতের গতি 5। কত পার্সেন্ট জিজ্ঞাসা করছে? এই যে স্রোতের গতি স্থির পানিতে মানুষের গতির কত পার্সেন্ট, তো কত পার্সেন্ট? 5, 25-এর মধ্যে কত পার্সেন্ট? ইন্টু 100 পূরণ করি, 25 দিয়ে এটারে 4 বার, তো 4 20, 4 5 কত? 20, 20%। তার মানে এখানে স্রোতের গতিটা স্থির পানিতে মানুষের গতির কত পার্সেন্ট? 20%। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা। এই যে এটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, এর মান বাড়ি করতে দিছে। তো এখানে কি করবেন? বদমাস রুল। যখনই সিম্পলিফিকেশনের ম্যাথ থাকবো তো বদমাস রুল অ্যাপ্লাই করবেন। বদমাস মানে এটা মানে ব্র্যাকেট। ওকে, ও মানে অফ, আর ডি মানে ডিভিশনস মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন মানে যোগ করুন, আর এস মানে সাবট্রাকশন, সরি মাইনাস করুন। ওকে, তো এখানে সবচেয়ে প্রথমে এদিক থেকে করুন ব্র্যাকেটের থেকে। তো এখানে ব্র্যাকেটে যেটা আছে পুরাটা আগে ক্যালকুলেশন করুন।
ব্র্যাকেটের ভিতরে কি আছে সেটা দেখার পরে আগে যেহেতু ব্র্যাকেটটা আগে আমার ক্যালকুলেশন করতে লাগবে, তো ব্র্যাকেটের ভিতরে যা আছে এবার আমার এই দুটার মধ্যে প্লাস আগে ক্যালকুলেশন। তো 2 আর 13 কত? 15। 15-র সাথে যদি আমি 32 যোগ করি তাহলে কত হবে? 47, 47। ওকে, 2 আর 13 15, 15 আর 32 47 মাইনাস 11। তো 47 থেকে যদি 11 যায় 36। পুরা ব্র্যাকেটটার ক্যালকুলেশনে আমি কত পেলাম? 36। তার সাথে এবার পূরণ কত? 4 আছে, আর প্লাস 64। তো এই দুটার মধ্যে আমি কোনটা আগে করুন? পূরণটা, কারণ দেখুন প্লাসের আগে পূরণ আছে মাল্টিপ্লিকেশনস। তো পূরণটা আগে করুন। তো এখানে 4 6 24, দুই আছে 3 6, 3 4 12 14, প্লাস কত? 64। 64 এটা যোগ করলে কত? 8 আর 6 4 10, 208। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, 208। নেক্সট কোশ্চেনটা দেখুন, এই তিনটা সংখ্যা দেওয়া আছে, বললো চতুর্থ সমানুপাতিক। তিনটা আছে, 4 নম্বরটা লাগে, মানে 7 6 14, আপনার 4 নম্বরটা লাগে। তো যেটা লাগে ওটারে ধরে নিছি এক্স। তো যখন এই প্রপোর্শনও থাকে, কিভাবে থাকে? প্রথম দুইটা অনুপাতে থাকে ইকুয়াল টু পরের দুইটা অনুপাতে থাকে। সিম্পল প্রবলেম সলভ। যদি আপনারা থার্ড প্রপোর্শন বাইর করতে দিত তাহলে এই যে এখানে 3 নম্বরটাতে এক্স হতো, এইভাবে 6 7 x 14। তো অনুপাতটা এটাই হবো, মানে প্রথম দুইটা অনুপাত, সেকেন্ড দুইটা অনুপাত ক্যালকুলেশন করবেন, যেটা আনসার ওইটাই আনসার। ওকে, যদি সেকেন্ড প্রপোর্শন তো সেকেন্ডের জায়গায় এক্স ধরে নেবেন। ক্লিয়ার? তো এখানে কি হবো? এটা 7/6 ইকুয়াল টু 14/x। আমার ক্যালকুলেশন করতে লাগে 7 দিয়ে, এটার পুরোপুরি কাটা যায়, 7 2 14, এদিকে 7 থেকে 7, তো x থেকে x, আর এখানে 6, এদিকে উপরে পূরণ, 6 2 12। তাহলে ফোর্থ প্রপোর্শনটা কত আমার? 12। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, 30 বছর পর রাজুর বয়স 4 বছর আগে তার বয়সের দ্বিগুণ হবে। রাজুর বর্তমান বয়স কত? তো বর্তমান বয়স বের করতে দিছে, আমি ধরি বর্তমান বয়স এক্স। তো 30 বছর বয়স পরে কত হবো? আমার বর্তমান যদি 20 হয়, 30 বছর পরে কত হবো? 50, মানে 30 যোগ। তো এখানে বর্তমান এক্স, তাহলে 30 বছর পরে কত? 30 প্লাস হবো, ইকুয়াল টু কি বলছে? 4 বছর আগে যে বয়স আছিল তার দ্বিগুণ হবো। তো 4 বছর বয়স আগে কি হবো? বর্তমান এক্স হলে 4 বছর আগে 4 মাইনাস হবো, কম হবো, তার দ্বিগুণ হবে, এটা বলুন। ওকে, ইন্টু 2। তো এখান থেকে বর্তমান বয়স লাগে, তো এক্স প্লাস 30 ইকুয়াল টু 2 দিয়ে এটার পূরণ করলে 2x মাইনাস 4 2 8। তাহলে আমার এক্স লাগে, এক্স গুলো একদিকে নিয়ে যায়, এই যে এখানে 30 যেদিকে বড় সেদিকে নিয়ে যায়, মাইনাস 8 এদিকে আসলে প্লাস 8, আর এদিকে 2x, এই এক্সটা এই সাইডের এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স। ওকে, তাহলে এটা 38 ইকুয়াল টু কত? 2x থেকে x এ গেলে x অনলি। তো এক্স ইকুয়াল টু, মানে বর্তমান বয়স কত? 38 বছর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি ক্লাসের 40% ছাত্র ভারতীয়, 50% মেয়ে। যদি 25% ভারতীয় ছাত্র মেয়েও হয়, তাহলে অভারতীয় ছাত্রদের কত শতাংশ ছেলে জিজ্ঞাসা করছে, মানে যারা নন ইন্ডিয়ান কত পার্সেন্ট সেটা জিজ্ঞাসা করছে। তো আমি সাপোজ ধরে নিয়ে 100 জন স্টুডেন্ট আছে ক্লাসে। কেন ধরছি 100 জন? কারণ তাহলে আমি পার্সেন্ট গুলা বের করতে ইজি হবো। তো 40% বললো এখানে ভারতীয়, তার মানে ইন্ডিয়ান কত হবে? 40% মানে 40 জন ভারতীয়, এর জন্য 100 ধরছি, কারণ 100 40% 40, যত পার্সেন্ট বের করবো অতই। ওকে, এর মধ্যে বললো 50% মেয়ে, তার মানে গার্লস আছে কত? 50% মানে 50 জন মেয়ে, তাহলে বয়স কত? 50 জন ছেলে ক্লাসের মধ্যে। ওকে, এবার বললো যদি 25% ভারতীয় ছাত্র মেয়ে হয়, এই যে ভারতীয় ছাত্র আছে 40%, এর মধ্যে 25% মেয়ে, তা আমি যদি 40%-এর 25% বার করি, 25% 25 দিয়া কত? 4 25 100, 4 দিয়ে এটা 4 দশে 40, তার মানে 10 জন কি ভারতীয় ছাত্রের মধ্যে 10 জন মেয়ে, 10 জন গার্লস। ক্লিয়ার? তো 10 জন যদি গার্লস হয়, 30 জন কি বয়েজ ভারতীয় ছাত্রের মধ্যে। ওকে, 30 জন ভারতের ছাত্রের মধ্যে ছেলে, কিন্তু টোটাল ক্লাসের মধ্যে ছেলে কত? 50 জন। তাহলে 20 জন কত? নন ভারতীয়, নন ইন্ডিয়ান 20 জন বয়েজ। ওকে, তো এখানে জিজ্ঞাসা করলে অভারতীয় ছাত্রদের কত শতাংশ ছেলে? 40 জন হয়েছে কত এখানে? ভারতীয় স্টুডেন্ট। তাহলে নন ইন্ডিয়ান স্টুডেন্ট কত? নর্মালি 60 জন। কারণ টোটাল 100 জনের মধ্যে 40 জন হয়েছে ভারতীয়, তাহলে ভারতীয় না অভারতীয় কতজন? 60 জন। 60 জনের মধ্যে 20 জন ছেলে, তাহলে আমার যখন পার্সেন্ট বের করুন 20 কতর মধ্যে? 60-এর মধ্যে ইন্টু 100, এটা 20 দিয়ে এটারে 3 × 60, 3 দিয়ে এটারে কাটলে
কত 3 তিরিকা 9 1 থাকে 10 3 তিরিকা 9 মানে 33 পয়েন্ট এত পার্সেন্ট। তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই পুরো কমপ্লিট এসএসসি জিডি প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।